বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের শোনাবো আমার মেয়ের বরের সাথে আমি কিভাবে খেললাম সেই কাহিনী। গল্প শুরু করার আগে বলে রাখি, আমার সাথে দেখা করতে বা খেলতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। আর ভিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে, নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। চলুন এবার গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমি মিতালি। আমার বয়স প্রায় ৩৫ কি ৩৬ হবে। আমার মেয়ের নাম জয়া। আর রুদ্র হচ্ছে আমার মেয়ের বর, মানে আমার জামাই। আমার মেয়ের সাথে রুদ্রর পরিচয় ইউনিভার্সিটিতে। আমার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত এই জয়া ছিল ওর দেখা সবচেয়ে আকর্ষণীয় মেয়ে। পিতামাতার ব্যাপারে জয়া সবসময় কিছুটা লজ্জিত থাকত। সে প্রায় রুদ্রকে বলতো যে তার সৎ বাবা অতিরিক্ত মদ্যপান করে এবং তার মা একজন বাজে মহিলা। খুব অল্প সময়ের মধ্যেই রুদ্রর জানা হয়ে গেল আমার সম্পর্কে। জয়া আর রুদ্রর বিয়েতে আমি নীল সিল্কের সালোয়ার কামিজ পরেছিলাম। টাইট ফিট ড্রেসের ভিতর আমার পরিপূর্ণ গড়ন নিখুঁতভাবে ফুটে উঠেছিল, যা ফাঁক দিয়েও দেখা যাচ্ছিল। আর হাঁটার সময় দুলুনি দেখে আমার জামাই পুরো অস্থির হয়ে গিয়েছিল। হাঁটার দুলুনি দেখে তার মন মোহিত হয়ে গিয়েছিল, তাইও মনে মনে আমাকে টার্গেট করে ফেলে। এদিকে আমিও মনে মনে ভাবলাম জামাইয়ের দ্বারা খেলিয়ে নিতে হবে। আমার বর তার সৎ কন্যার পছন্দকে মেনে নিতে পারেনি বলে বিয়েতে আসেনি। অনুষ্ঠানে একা আমার ওপর পুরুষগুলো যেন ঝাঁপিয়ে পড়ে এমন একটা অবস্থা। অনুষ্ঠানের শেষের দিকে রুদ্র আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে আমি ওর দু বাহু ধরে নিজের বুকের মধ্যে টেনে নিলাম। বুকের সংস্পর্শে যেতে জামাইয়ের যন্ত্র দাঁড়িয়ে গেল। আমি খিলখিল করে মুচকি হাসিতে সারা মুখ ভরে তুললাম। সবার অগোচরে রুদ্রর পা ঘষে বললাম, আমার হিংসা হলো জয়ার প্রতি। এভাবে কিছুদিন কেটে গেল। ওদের বিয়ের ৬ মাস পর এক শ্রাবণ ভেজা সন্ধ্যায় আমি ওদের অ্যাপার্টমেন্টে হাজির হলাম এবং বললাম যে আমি আমার মদ্যপ স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেদিন আমি ওদের অ্যাপার্টমেন্টে যাই সেদিনও আমার পরনে ছিল হালকা নীল শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ। তবে সব জামাকাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই এই অবস্থায় আমার সব কিছু যেন আয়নার মতো পরিষ্কার বোঝা যাচ্ছিল। বন্ধুরা, আর বললাম না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আসলে ভেজা অবস্থায় কেমন লাগে মেয়েদেরকে। রুদ্র যেন নিজেকে সামলাতে পারছে না। এই মুহূর্তে রুদ্রের সারা দেহ মনে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ওর চিন্তা শুধু একটা বিষয় ঘুরল, সারা জীবনের সকল প্রাপ্তির বিনিময় হলেও আমাকে তার চাই। যাই হোক, এবার আমি বললাম, আমার নিজের জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করার আগ পর্যন্ত তোমাদের কাছে কয়েকদিন থাকলে কোনো সমস্যা হবে কিনা। আমার প্রশ্নে রুদ্র যেন স্বপ্নের দেশ থেকে বাস্তবে ফিরে এলো। তারপর বললাম, আসলে তাড়াহুড়ো করে আসাতে আমি বাড়তি কোনো জামাকাপড় সঙ্গে আনতে পারিনি। চরম বিরক্তি ভরে কিছুক্ষণ চেয়ে থেকে জয়া অনেকটা আপত্তির স্বরে কয়েকদিনের জন্য ওদের সাথে থাকার অনুমতি দিল। বাসার একটা স্পেয়ার রুমে আমার থাকার ব্যবস্থা হলো। আমার মেয়ে জয়ার কাপড় আমার শরীরে ফিট হওয়ার নয়, তাই আপাতত রাত কাটাবার ব্যবস্থা হিসেবে আমি বেছে নিলাম রুদ্রর ডাবল এক্সেল গেঞ্জি আর লুঙ্গি। এরপর আমি, জয়া আর রুদ্র আমরা তিনজনে সোফায় বসে টিভি দেখতে দেখতে আমি আমার বর্তমান অবস্থা নিয়ে আলাপ আলোচনা করতে লাগলাম। ওদিকে রুদ্রর মনে ঝড় হতে লাগলো। ও লোলুপ দৃষ্টিতে আমার প্রতিটি মুভমেন্ট ফলো করতে লাগলো। যখন আমি পায়ে ভর বদলে অন্য এক পায়ের উপর পা রাখছি, তখন সাগরের ঢেউ উঠছিল। আর এই উত্তাল সাগরের মাঝে হারিয়ে যাওয়ার জন্য ওর হাত যেন নিষ্পিস করে উঠছিল। অবশেষে কিছুক্ষণ পর জয়া আর আমি উঠে শোবার রুমে গেলাম কিছু মেয়েলি আলাপ সারার জন্য। প্রায় ঘন্টাখানেক পরে জয়াকে তার রুমে রেখে বেরিয়ে আমি অর্থপূর্ণ হাসি দিয়ে বললাম, জয়া তো এখন স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। সোফায় বসে রুদ্রর দিকে ঘুরে বললাম, বেটা, তোমার চোখটা বড্ড দুষ্টু। শাশুড়ির দিকে এরকম নজর কি কোনো মেয়ের জামাইয়ের শোভা পায় বলো?
ও যেন আমার হঠাৎই প্রশ্নবাণে কথার খেই হারিয়ে ফেলল। আমি বললাম, আসলে আমি বুঝতে পেরেছি তুমি মনে মনে আমাকে চাও। এসো, আমি তোমাকে দেখাচ্ছি। আমি এবার বলে উঠলাম, নিশ্চয়ই তোমাকে খেলতে দেব, তবে আজ নয়। আমার মেয়ে বাসায় থাকতে তো কখনোই নয়। হয়তো কাল যখন কাজে যাবে তখন। তবে এখন তুমি চাইলে হাতের কাজ করতে পারো। আমার এমন কথা শুনে ওর মুখ থেকে কথা বের হলো না। চরম পুলকিত নয়নে সে আমার দিকে চেয়ে থাকলো। আমি হাত বাড়িয়ে ওর একটা হাত ধরে রাখলাম। ওর দেহে শিহরণ ছাড়িয়ে দিয়ে আমি বললাম, তোমার যন্ত্রটা আমি দেখতে চাই। বেডরুমের বন্ধ দরজাটা একবার আর চোখে দেখে নিয়ে তাড়াতাড়ি আমার কথা মতো বের করলো। এদিকে গরমে আমি যেন সিক্ত হয়ে গেলাম। জামাইয়ের মুহুর্মুহু আক্রমণে আমি যেন বেসামাল হয়ে পড়লাম। এদিকে আমার মন উতলা হয়ে উঠছে। ও আমার আপেল খেতে শুরু করলো। আমি বললাম, ভালো করে খাও। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি বললাম, এই কাজের ভরটা আমার ওপর ছেড়ে দাও। মেয়েটা কাজে বেরিয়ে যাওয়ার পর দেখব তোমার শক্তি কতটুকু। তবে একটা শর্ত আছে, প্রমিস করতে হবে। জয়াকে ব্যাপারটা কখনো বলা যাবে না। ও মনে মনে বলল, ন্যাকামো দেখো, আমার বয়ে গেছে এই গল্প মেয়ের কাছে বলতে। ও বলল, 100 ভাগ প্রমিস। পরদিন আমি আমার কথা রাখলাম। জয়া কাজে বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর আমি ওর রুমের দরজায় এসে দাঁড়ালাম। আমি এমনভাবে সেধেছিলাম যেন সাক্ষাৎ কামনা দেবী, ঠিক যেন আমি ওর পূজনীয় শাশুড়ি মা। আমার দগ্ধ হৃদয়কে আরো অভিভূত করতে ও কয়েক পা ঘুরল আমার আশেপাশে। ওর হাঁটার ছন্দে আমার হিল্লোল উঠে গেল। ও এবার বলল, ঠিক যেন পেঁপে ঝুলে আছে বুকের উপর। আমি যেন মর্তের নয় স্বর্গের দেবী। তার এসব কথা শুনে আমি ওকে ডাব খেতে বললাম। ও ডাব খেতে শুরু করলো। এরপর জামাই বাবাজি আমাকে কোলে করে বিছানায় নিয়ে গেল। তারপর খেলা শুরু করে দিল। আমি খেলাটাকে বেশ উপভোগ করতে লাগলাম। জামাই খুব জোরে জোরে খেলতে লাগলো। এদিকে আমি খুব মজা পাচ্ছি। এভাবে প্রায় 40 মিনিট খেলার পর রুদ্র খেলা শেষ করলো। ও বলল, মা, কেমন লাগলো? আমি বললাম, অনেক ভালো খেলেছো। আমিও মনে মনে এরকম খেলোয়াড় চাই। আশা করি তুমি প্রতিদিন এভাবে খেলবে। তোমার জন্য আমি সব সময় থাকবো। আমার কথা শুনে ও খুব খুশি হলো। এরপর আমি যে কয়েকদিন ওখানে ছিলাম প্রতিদিন নিয়মিত আমরা খেলতাম। তারপর ওদের বাসার পাশেই আমি একটা বাসা পেয়ে গেলাম। তাই আমি ওখানে শিফট হলাম। এতে করে রুদ্রর আমার সাথে খেলাধুলায় কোনো অসুবিধা হলো না। প্রায় প্রতিদিনই আমরা খেলতাম। কিন্তু কিছুদিন পর একদিন আমার বমি বমি ভাব শুরু হলো। ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করালাম। এতে আমার পজিটিভ আসলো। তাই আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। এরপর রুদ্রর সাথে পরামর্শ করে রুদ্রের একজন পরিচিত ডাক্তারের মাধ্যমে এই যাত্রায় বেঁচে গেলাম। এই ডাক্তার রুদ্রের বন্ধু। আমার এই অবস্থা দেখে ও আমাকে ব্ল্যাকমেল করলো। তাই ওকেও লাগাতে দিলাম। এরপর থেকে আমি দুজনের সাথে নিয়মিত খেলা শুরু করলাম। এখন আমি ভালোই আছি বন্ধুরা। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও জানাবে সবাই। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।